আসসালামু আলাইকুম। আজ ক্লাস 7-এর অনলাইন জিওগ্রাফি ক্লাসের তৃতীয় ক্লাস। প্রথম দুটি ক্লাসে আমি বায়ুচাপ অধ্যায়ের পড়ানো শেষ করেছি। আজকে 3 নম্বর ক্লাসে প্রধানত 2, 3 অর্থাৎ বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বোধমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি প্রথম দুটি ক্লাস যদি তোমরা খুব ভালোভাবে করে থাকো, তাহলে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা সব নিজেরাই উত্তর দিয়ে দিতে পারবে। তবু আমি প্রশ্নগুলো তোমাদের সামনে একটু আলোচনা করি। দেখো, আজকে আমরা প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন আছে, বায়ুর চাপ কী? ভূপৃষ্ঠের কোনো একটি নির্দিষ্ট স্থানের ওপর বায়ু তার ওজনের কারণে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। ভূপৃষ্ঠের কোনো একটি নির্দিষ্ট স্থানের ওপর বায়ু তার ওজনের কারণে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। বায়ুর চাপ কি? ভূপৃষ্ঠের কোনো একটি নির্দিষ্ট স্থানের ওপর বায়ু তার ওজনের কারণে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। দ্বিতীয় প্রশ্ন দেখো, নিম্নচাপ কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ যখন তার আশেপাশের অঞ্চলের বায়ুর চাপের থেকে কম হয় তাকে বায়ু নিম্নচাপ বলে। কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ যখন আশেপাশের অঞ্চলের বায়ুর চাপের থেকে কম হয় তাকে বায়ুর নিম্নচাপ বলে। নিম্নচাপ বায়ুর কেন্দ্রমুখী হয়। নিম্নচাপ বায়ুর কেন্দ্রমুখী হয়, অর্থাৎ যদি এটাকে আমি নিম্নচাপ ধরি, নিম্নচাপ বায়ুর কেন্দ্রমুখী হয়, অর্থাৎ নিম্নচাপ বায়ুর কেন্দ্রমুখী হয়, কেন্দ্রের দিকে হয়। এটা কেন্দ্র যদি হয়, এটা কেন্দ্রমুখী হয়। বোঝা গেল? 3 নম্বরে দেখো, উচ্চচাপ কাকে বলে? এই সেম উত্তর হবে, কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ যখন তার আশেপাশের অঞ্চলের বায়ুর চাপের থেকে বেশি হয়। নিম্নচাপের আশেপাশের অঞ্চলের থেকে বায়ুর চাপের থেকে কম হয়, আর এতে আশেপাশের অঞ্চলের বায়ুর চাপের থেকে যখন বেশি হয় তখন তাকে উচ্চচাপ বলে। এই উচ্চচাপ বায়ু কেন্দ্রের বাইরের দিকে প্রবাহিত হয়। এটা যদি নিম্নচাপ হয়, উচ্চচাপের ক্ষেত্রে এই বাইরের দিকে বেরোবে। এটা ধরো উচ্চচাপ, তাহলে এই বাইরের দিকে বেরোবে, মানে উচ্চচাপের বায়ু সবসময় বাইরের দিকে বার হয় আর নিম্নচাপের ভিতরের দিকে প্রবেশ করে। নিম্নচাপ সাধারণত 986 মিলিবারের কম হলে তাকে নিম্নচাপ বলে। 986 মিলিবারের কম হলে, অর্থাৎ লেস দেন। আর 1013 মিলিবারের যদি বেশি হয় তখন তাকে উচ্চচাপ বলে। সমচাপ রেখা, এর আগের ক্লাসেই আমি সমচাপ রেখা সম্পর্কে আলোচনা করেছি। আবার বলছি, সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বলা হয়। সমান চাপ বিশিষ্ট অঞ্চলগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয় তাকে সমচাপ রেখা বলা হয়। ভূপৃষ্ঠের যে সমান চাপ বিশিষ্ট অঞ্চলগুলো আছে, মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলি। নিরক্ষীয় শান্ত বলয়, এই নিরক্ষীয় শান্ত বলয়টা আমি বলিনি, এই প্রশ্নগুলোর উত্তর আগেই সব আলোচনা হয়েছে। নিরক্ষীয় শান্ত বলয়টা বলি। নিরক্ষরেখায় আমরা জানি সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে দেয়। সূর্যরশ্মি যখন সারা বছর লম্বভাবে দেবে তখন কি হবে? বাতাস উষ্ণ হালকা উপরের দিকে উঠে যাবে। এটা যদি নিরক্ষরেখা হয়, সাধারণত এই নিরক্ষরেখার, এটা যদি নিরক্ষরেখা হয়, এর 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ, এইখানে নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি হয়। নিরক্ষরেখার উত্তরে 5, দক্ষিণে 5, অর্থাৎ উত্তরে 5 ডিগ্রি অক্ষাংশ থেকে দক্ষিণে 5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত নিরক্ষীয় শান্ত বলয়ের অন্তর্গত। এখানে কি হয়? সূর্যরশ্মি সারা বছর লম্বা হয়ে পড়ে। এখানে বাতাস, যেহেতু সূর্যরশ্মি লম্বা হয়ে পড়ে, বাতাস উষ্ণ হালকা হয়ে সোজা উপরের দিকে উঠে যায়। এখানে বাতাস সোজা উপরের দিকে উঠে যায়, ফলে আমরা বাতাসের প্রবাহও বুঝতে পারি না। মানে বাতাস সোজা উপরের দিকে উঠে যাওয়ার কারণে কি আমরা বাতাস যে বাতাস বইছে এটা আমরা অনুভব করতে পারি না। একে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। এর আরেকটা নাম আছে আইসিটিজেড। আইসিটিজেড এখানে দেখাচ্ছি, দেখো, আইসিটিজেড, না সরি, আইসিটিজেড নয়, আইটিসিজেড। আইটিসিজেড ফুল ফর্ম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। আই দিয়ে ইন্টার, টি দিয়ে ট্রপিক্যাল, সি দিয়ে কনভার্জেন্স, জেড দিয়ে জোন। আই দিয়ে ইন্টার, টি দিয়ে ট্রপিক্যাল, সি দিয়ে কনভার্জেন্স, আর জেড দিয়ে জোন, মানে আন্তর। ইন্টার মানে আন্তর, টি মানে ট্রপিক্যাল মানে ক্রান্তীয়,
সি মানে কনভার্জেন্স, অভিসঞ্চরণ, আর জোন মানে অঞ্চল, আন্তঃক্রান্তীয় অভিসঞ্চরণ অঞ্চল বা আইটিসিজেড, অর্থাৎ নিরক্ষীয় শান্ত বলয়ের অপর নাম হচ্ছে আইটিসিজেড। এটা অনেক সময় আইটিসিজেডও চলে আসতে পারে, আইটিসিজেড কি, তখন তোমরা এই নিরক্ষীয় শান্ত বলয়টা লিখলেই হবে। আর লাস্ট দেখো ব্যারোমিটার কি, ব্যারোমিটার বলতে বায়ুর যে চাপ মাপার যন্ত্র তাকেই ব্যারোমিটার বলে, বায়ুর চাপ মাপার যন্ত্রকে ব্যারোমিটার বলে। এটা বিজ্ঞানী টরিসিলি 1643 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। এই বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার মিলিবারের এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। মিলিবার এককের সাহায্যে, এই দেখো এখানে আমরা তুলে ধরেছি 986 মিলিবার, 1013 মিলিবার, মানে যে এককটা থাকে তা মিলিবারের মাধ্যমে এই বায়ুর চাপ মাপা হয়। তাহলে আমরা এই 2 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে আগেই আলোচনা হয়েছে, একমাত্র নিরক্ষীয় শান্ত বলয়টা আলোচনা হয়নি আগে, এগুলো আবার তুলে ধরলাম। আশা করি তোমরা এমনি নিজেরাই পারতে, তবু আমি একবার আলোচনা করলাম। দেখো 3 নম্বর যে 2 এবং 3 বোধমূলক যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো বুঝতে হবে। যদি চ্যাপ্টারটি বুঝে থাকো ভালো করে, যদি আগের ক্লাসগুলো একটু কোনো সমস্যা থাকে আবার একবার রিপিট করে দেখবে, আবার দেখবে। যদি দেখো এই চ্যাপ্টারটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এই যা প্রশ্ন আসবে 2, 3 হোক, 2 হোক, 3 হোক, 5 হোক, যা প্রশ্নই আসুক তোমরা আশা করি উত্তর দিয়ে দিতে পারবে। অতএব চ্যাপ্টারটি আগে ভালো করে বোঝো। আমি বারবার বলেছি বায়ুচাপ চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যা তোমাদের পরবর্তীকালে ক্লাস 8-এ ক্লাস 10-এ কাজে লাগবে। আমি প্রথম ক্লাসেই বলেছি, আবার আমি রিপিট করলাম। ওই জন্য চ্যাপ্টারটি ভালো করে বোঝো। যে জায়গাগুলো তোমরা বুঝতে পারছো না সেখানে তুমি কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, এটা ভুল বলেছেন, বা এটা কি আমি বুঝতে পারছি না, আমি সেইটার উত্তর আমি দিয়ে দেবো। আর দেখো এই 3 নম্বর 2 এবং 3 নম্বর যে বোধমূলক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা সব নিজেরাই দিতে পারবে, তবু আমি একবার তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন আছে, দেখো বায়ু চাপ দেয় কেন? আমরা জানি বায়ুর কোনো বর্ণ বা গন্ধ নাই, বা বাতাসকে আমরা খালি চোখে দেখতেও পাই না। বায়ু কঠিন পদার্থ এবং তরল পদার্থের মতো অসংখ্য অণু দিয়ে তৈরি। কঠিন এবং তরল পদার্থ যেমন অসংখ্য অণু দিয়ে তৈরি, তেমন বায়ুও অসংখ্য অণু দিয়ে তৈরি। এই অণুগুলো পরস্পর ধাক্কা লাগে এবং এই ধাক্কা লাগার কারণে বায়ু চাপ দেয়। যদি এটা ধরো গ্যাসীয় পদার্থ বায়ু, এগুলো এরকম অসংখ্য ছোট ছোট অণু দিয়ে তৈরি। এই অণুগুলো পরস্পরের মধ্যে নিজেদের মধ্যে যখন ধাক্কা লাগে, এই ধাক্কা দেওয়ার কারণে চাপ দেয়। এই অণুগুলো যদি বেশি কাছাকাছি থাকে, মানে বায়ুর চাপ যখন বেশি হয়, যত কাছাকাছি থাকে তত বায়ুর চাপ বেশি হয়। যদি কাছাকাছি থাকে তাহলে ধাক্কার পরিমাণও বেশি বেশি হবে, তখন বায়ুর চাপ বেশি হবে। এবং এই অণুগুলো যত দূরে দূরে থাকে, ধরো একটা এরকম দূরে দূরে থাকে, তখন কি হয়, ধাক্কার পরিমাণ কম হয়, বায়ুর চাপও কম হয়। অর্থাৎ যেখানে বায়ুর চাপ বেশি, অর্থাৎ উচ্চচাপযুক্ত অঞ্চলে বায়ুর ঘনত্বও বেশি হয়, আর নিম্নচাপযুক্ত অঞ্চলে বায়ুর ঘনত্ব কম হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, আমরা বায়ুর চাপ বুঝতে পারি না কেন? আগেও আলোচনা হয়েছে, তাও আবার আলোচনা করছি। আমরা বায়ুর চাপ বুঝতে পারি না কেন? কারণ আমাদের শরীরের ভেতরেও বাতাস আছে, আর সেই বাতাস একটি নির্দিষ্ট চাপ দেয়। আমাদের শরীরের ভেতরে শিরাধমনী আছে, এই শিরাধমনী চাপ দেয় এবং এই বাইরের বাতাসও চাপ দেয়। এই বাইরের বাতাসের চাপ এবং শরীরের ভিতরের বাতাসের চাপের পরিমাণ এক। এই দুটো চাপের পরিমাণ এক থাকার কারণে আমরা চাপ অনুভব করতে পারি না, বায়ুর চাপ আমরা অনুভব করতে পারি না। এর প্রধান কারণ হচ্ছে বাইরে যে চাপ দিচ্ছে বাতাস, শরীরের ভেতরেও শিরাধমনীতে বাতাস আছে, এই বাতাসও বাইরের দিকে চাপ দিচ্ছে। বাইরের বাতাস ভিতরের দিকে চাপ দিচ্ছে, ভিতরের বাতাস বাইরের দিকে চাপ দিচ্ছে, এবং দুটো চাপের পরিমাণ এক থাকার কারণে আমরা বায়ুর চাপ অনুভব করতে পারি না। দেখো 9 নম্বর প্রশ্ন, মহাকাশচারীরা বিশেষ ধরনের পোশাক পরে কেন? মহাকাশচারীরা বিশেষ ধরনের পোশাক পরে কেন, এটা হ্যাঁ, বিশেষ ধরনের পোশাক পরা বলতে এই বিশেষ ধরনের পোশাককে বলা হয় স্পেস স্যুট। এটা পরে কেন? কারণ মহাকাশে যখন যাওয়া হয়, তখন মহাকাশে বা চাঁদে তখন বাতাস নেই বললেই চলে। এবার বাতাস না থাকলে কি হয়, আমাদের শরীরের ভিতরে, আগেই বলেছি, শরীরের ভিতরে যে শিরাধমনী আছে, সেই শিরাধমনী চাপ দেয় বাইরের দিকে। ফলে বাতাস যদি না থাকে, শিরাধমনীর চাপে শিরাধমনী ফেটে যেতে পারতো। তাই ওই যে পোশাকটা পরা হয়, ওই পোশাকের ভিতরে বাতাস থাকে। এই বাতাসও, ওই শিরাধমনী যেমন চাপ দিচ্ছে, এই বাতাসও, পোশাকের বাতাসও চাপ দিচ্ছে। ফলে এই দুটো বাতাস একই রকম চাপ দেওয়ার কারণে আমাদের শিরাধমনী ফেটে যায় না। এই কারণে মহাকাশচারীরা যখন মহাকাশে যায়, তখন এই স্পেস স্যুট বা বিশেষ ধরনের পোশাক পরে যায়। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, সমুদ্রতলে বায়ুর চাপ বেশি হয় কেন?
সমুদ্রতলে বায়ুচাপ বেশি থাকার কারণ, যত সমুদ্র থেকে উপরের দিকে উঠা যাবে সমুদ্রপৃষ্ঠ থেকে, তত মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ কম। অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বেশি, আর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বেশি থাকায় বায়ুর ঘনত্বও বেশি হয়। আর আমরা জানি বায়ুর ঘনত্ব যত বেশি হয় তত চাপ বেশি হয়, আর যত উপরের দিকে উঠা যাবে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ কমে যাবে, আর বায়ুর ঘনত্বের পরিমাণও কমে যাবে। বায়ুর ঘনত্বের পরিমাণ কমে যাওয়ার কারণে বায়ুর চাপও কমে যায়। ওই জন্য সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি সমুদ্রতলে বায়ুর চাপ সব থেকে বেশি হয়। এর উপরে যত উঠা যাবে পাহাড়ের উপরের দিকে চাপ তত কম হবে। দেখো 11 নম্বর প্রশ্ন, ঝড়ের আগে আবহাওয়া থমথমে হয়ে যায় কেন? ঝড়ের আগে আবহাওয়া থমথমে হয়ে যায় কারণ কোনো জায়গা হঠাৎ করে নিম্নচাপ দেখা গেলে, নিম্নচাপ মানে কোনো জায়গা হঠাৎ করে উষ্ণতা বেড়ে গেলে, কোনো জায়গার উষ্ণতা হঠাৎ করে বেড়ে গেলে আমরা কি জানি নিম্নচাপ হতে গেলে উষ্ণতা বেশি থাকে। উষ্ণতা বেড়ে গেলে কি হয়, বায়ু সোজাসুজি বায়ুর ঊর্ধ্ব প্রবাহ হয়। এই নিরক্ষীয় শান্ত বলয়ের মতো বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে বায়ুর আর প্রবাহ হয় না। বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় সেখানে বায়ুর প্রবাহ হয় না, ফলে আমরা আবহাওয়াটা থমথমে হয়ে যায়। আবার যখন এই নিম্নচাপ, যখন আবহাওয়া থমথমে হয়ে যায় তখন চারিদিক থেকে বাতাস এই নিম্নচাপের দিকে প্রবেশ করে। তাই এই প্রবেশ করার আগের মুহূর্তে যে বাতাস ওপরের দিকে উঠে যায় অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয়, এই কারণে ঝড়ের আগে বাতাস থমথমে হয়ে যায়। এই জন্য ঝড়ের আগে আবহাওয়া থমথমে হয়ে যায়। 12 নম্বর প্রশ্ন দেখো, উঁচু পার্বত্য অঞ্চলে, খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস মেরে রাখতে পারো। উঁচু পার্বত্য অঞ্চলে চাল ডাল সিদ্ধ হতে সমস্যা হয় কেন? আমরা জানি যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত কম হয়, আর বায়ুর চাপ কম হওয়ার কারণে রান্নার খাবার অর্থাৎ চাল ডাল, পাহাড়ের উপরে কেউ যদি যায়, পর্বতের উপরে উঠে যদি রান্না করে, তাহলে কি হয়, চাল ডাল অল্প তাপই সিদ্ধ হয়ে যায়। চাপ কম থাকার কারণে অল্প তাপই সিদ্ধ হয়ে যায়। কোনো জিনিস সিদ্ধ হতে গেলে আমরা কি জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাল ডাল মোটামুটি সিদ্ধ হয়। তখন দেখা যায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডের আগেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের আগেই যে জল থাকে সে জল ফুটতে থাকে। আমাদের এখানে কি হয়, সাধারণত 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফোটে এই সমুদ্রপৃষ্ঠে, আর তাতে চাল ডাল সিদ্ধ হয়ে যায় জল ফুটলে। কিন্তু কি হয়, পাহাড়ের ওপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের আগেই জল ফুটতে থাকে, ফলে যে চাল ডাল সহজে সিদ্ধ হতে চায় না। এই জন্য পাহাড়ের উপরে, অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে দিতেও পারে, পাহাড়ের উপরে পর্বতারোহীরা কেন প্রেসার কুকার ব্যবহার করে? ওই জন্য প্রেসার কুকার ব্যবহার করলে প্রেসার কুকারের উষ্ণতা সবসময় নির্দিষ্ট থাকে, ফলে তখন ওই কৃত্রিম উপায়ে প্রেসার কুকারের ভিতরের উষ্ণতাটা যেহেতু নির্দিষ্ট থাকে তখন চাল ডাল সিদ্ধ হয়। এই জন্য পর্বতারোহীরা উপরে ওঠে তখন প্রেসার কুকার ব্যবহার করে। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, উঁচু পার্বত্য অঞ্চলে চাল ডাল সিদ্ধ হতে সমস্যা হয় কেন, বা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে পর্বতারোহীরা পাহাড়ের উপরে প্রেসার কুকার ব্যবহার করে কেন। আজকে এই 12টি প্রশ্নই থাক, ক্লাসটি লং হয়ে যাচ্ছে। 12টি প্রশ্ন তোমরা ভালো করে বোঝো। এরপরে এই যে 3টে প্রশ্ন আছে সে এর পরের দিন আলোচনা করব, এবং এরপরে আরও কিছু পার্থক্য এবং রচনাধর্মী প্রশ্ন আছে, এই চ্যাপ্টার নিয়ে এই প্রশ্নগুলি আলোচনা করে এই চ্যাপ্টারটি শেষ করব। আজকের ক্লাস এত পর্যন্তই।